আজকে যেটা পড়বো সেটা হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন। কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন যে কথাটা রয়েছে, যেটা নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, যার বাংলা অ্যাকচুয়ালি কন্ট্রোল বলতে বোঝানো হয় যে দেহের মধ্যে যে কোনো একটা অর্গ্যান, সাপোজ আমি বললাম হার্ট, দেখবে সে ঠিক একটা নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাম্প করে চলেছে, এটা হচ্ছে হার্টের নিজস্ব একটা কন্ট্রোল। সেরকমই লাংস, সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্রিদিং, যে শ্বাসকার্য, সেই কাজটা সে করে চলেছে। এবার দেখো কন্ট্রোল, তার সাথে সাথে আর একটা জিনিস আসছে কোয়ার্ডিনেশন। কোয়ার্ডিনেশন মানে হচ্ছে বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে শুধু সেগুলো নিজের নিজের মতো কাজ করলে হবে না, কারণ গোটা বডিটাকে ঠিকঠাক মতো অপারেট করার জন্য প্রত্যেকটা অর্গ্যানের একজনের সাথে আর একজনের ফাংশনের মধ্যে একটা সমন্বয় বা কোয়ার্ডিনেশন থাকা কিন্তু সেখানে খুব প্রয়োজনীয়। যেমন যখনই অ্যাকচুয়ালি দেখো বাইরে থেকে বাতাসটা লাংসে ঢুকছে, এক্স্যাক্ট সেম টাইমই কিন্তু হার্ট থেকে ব্লাডটাকে লাংসে যেতে হবে, তবেই কিন্তু অ্যাকচুয়ালি ঠিকমতো এক্সচেঞ্জ হতে পারবে। আবার যখন আমরা খাবার খাচ্ছি, খাবারটা খাওয়ার পর যখন সেটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে, পরিপাকতন্ত্রের মধ্যে, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তে খাবারটা অ্যাবজর্ব হচ্ছে, শোষণ হচ্ছে, ঠিক সেই টাইমেই কিন্তু অ্যাকচুয়ালি ব্লাডটাকে গিয়ে ওখান থেকে খাবারগুলোকে ক্যারি করে গোটা দেহের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তাহলে প্রত্যেকটা অর্গ্যানের যে কাজগুলো রয়েছে বা প্রত্যেকটা তন্ত্র বা সিস্টেমের যে কাজগুলো রয়েছে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন থাকা খুব প্রয়োজনীয়। তো সেই জন্যই এই কন্ট্রোল এবং কোয়ার্ডিনেশন করার জন্য আমাদের দেহের মধ্যে দুটো তন্ত্র আছে। একটাকে বলা হয় ফিজিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন, যান্ত্রিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, যেটা অ্যাকচুয়ালি করে নার্ভাস সিস্টেম, এবং সেটাই আজকে পড়ব। আর একটা আছে যেটা হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন, যেটা অ্যাকচুয়ালি অপারেট করে, সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে হরমোন। হরমোন এই কাজটা অ্যাকচুয়ালি করে। এবার যখনই আমরা মানুষের স্নায়ুতন্ত্র নিয়ে পড়তে যাব, আমাদের নার্ভাস সিস্টেম নিয়ে পড়তে যাব, তাহলে নার্ভাস সিস্টেমের মধ্যে দেখা যায় নার্ভাস সিস্টেমের প্রধান দুটো পার্ট আছে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে দেখো ব্রেন, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, যেটাকে বলা হয় সুষুম্নাকাণ্ড, যেটা এই ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের মাঝখান দিয়ে থাকে। আর এই ব্রেন থেকে এবং এই ভার্টিব্রাল কলাম থেকে কতগুলো সরু সরু নার্ভ থাকে, যেগুলো দেহের বাকি সমস্ত অঙ্গের সাথে বা অর্গ্যানের সাথে অ্যাকচুয়ালি ব্রেনকে কানেক্ট করে রাখে। সেটা নিয়েই তৈরি হয় সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দেখো ফার্স্ট পার্ট হচ্ছে ব্রেন, যেটা অ্যাকচুয়ালি মাথার যে ক্রেনিয়াম, যেটাকে আমরা বলি খুলি বা করোটি, যেটাকে বাংলায় বলা হয়, সেই ক্রেনিয়াম এর ভেতরেতে ব্রেনটা অ্যাকচুয়ালি থাকছে, এবং ব্রেনের মধ্যে প্রচুর সংখ্যায় নিউরন একসাথে এখানেতে থাকে, এবং যে কোনো ডিসিশন মেকিং পাওয়ার, যে কোনো কাজ করার জন্য যে চিন্তা ভাবনা, সেটা গোটাটাই অ্যাকচুয়ালি ব্রেন অপারেট করে। আর তার থেকে যেটা বেরোয় দেখো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড। এবার স্পাইনাল কর্ড যেটা থাকে, স্পাইনাল কর্ড হচ্ছে দেহের বাকি সমস্ত অঙ্গের সাথে ব্রেনের কানেকশান হয় স্পাইনাল কর্ডের থ্রু দিয়ে। এবার স্পাইনাল কর্ড অ্যাকচুয়ালি দেখো আমরা বলছি বটে যে ব্রেন থেকে অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডটা বেরিয়েছে, কিন্তু যখন আমাদের দেহের স্ট্রাকচার তৈরি হয় আগে কিন্তু স্পাইনাল কর্ড তৈরি হয়, আগে সুষুম্নাকাণ্ড তৈরি হয়, তারপরে স্পাইনাল কর্ডের সামনের প্রান্তটা অ্যাকচুয়ালি বেড়ে গিয়ে বা স্ফীত হয়ে সেটাই ব্রেন, যেটা সেই স্ট্রাকচারটা তৈরি করে। এবার আসছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দু রকম টাইপের সেখানেতে নার্ভ আছে। একটা হচ্ছে সেটা হচ্ছে ইফারেন্ট। ইফারেন্ট মানে হচ্ছে যেগুলো কাজ করছে, মানে আমরা যখনই কোনো ইনস্ট্রাকশান দিচ্ছে তখন যে পার্টগুলো অ্যাকচুয়ালি কাজ করে, তো সেই কাজটা করার জন্য যে অ্যাকচুয়ালি নার্ভগুলো ব্রেন থেকে বা স্পাইনাল কর্ড থেকে বেরিয়েছে, সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ইফারেন্ট বা মোটর নিউরন বা মোটর নার্ভ। আর অ্যাফারেন্ট বা সেন্সারি হচ্ছে যারা বাইরে থেকে উদ্দীপনা নিয়ে যায়। মানে ধরো আমি সাপোজ বলছি, এক্সাম হলে যখন তুমি বসে আছো তখন কোশ্চেন পেপারটাকে তুমি চোখ দিয়ে দেখছো, তাহলে চোখ থেকে যে নার্ভটা অ্যাকচুয়ালি বেরিয়ে ব্রেনের সাথে কানেকশান হয়েছে, সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাফারেন্ট বা সেন্সারি, যারা উদ্দীপনাটাকে নিয়ে যাচ্ছে। আর এখানেতে ব্রেনে ভাবার পর সেই ইনস্ট্রাকশানটা স্পাইনাল কর্ডের থ্রু দিয়ে তোমার হাতের মাসেলে আসছে যে কি লিখতে হবে, এবং সেই জন্যই তুমি অ্যাকচুয়ালি সেই সময় যেটাই তুমি ভাবছো সেটার অ্যান্সারটা তুমি খাতাতে লিখছো। তাহলে সেইটা আসছে যার মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইফারেন্ট, এবং সেটা হচ্ছে মোটর নিউরন।
এবার দেখো এই মোটর নার্ভ যেটা রয়েছে তার মধ্যে দু রকম আছে। এবার একটা দেখো রয়েছে যেটা ইনভলান্টারি, কিছু আছে যেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, এএনএস যেটাকে অ্যাকচুয়ালি বলে। এই এএনএস এর কাজটা আমাদের নিজেদের কন্ট্রোলে নয়, এটা আমি একটু বাদে বলে দিচ্ছি। আর অন্যদিকে ওই যে বলছি যে নিজের মতো করে ভেবে যখন আমি লিখছি, আমার হাতের যে মাসেলগুলোর যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে কে, সেটা হচ্ছে এই যে সোম্যাটিক। সোমায়া কথার অর্থ হচ্ছে দেহ, মানে দেহ যে বিভিন্ন অঙ্গকে কন্ট্রোল করার জন্য ভলান্টারি মানে হচ্ছে ঐচ্ছিক, যে অ্যাকচুয়ালি হাতের যে ধরো মুভমেন্ট যখন আমরা পরীক্ষার হলেতে খাতাতে লিখছি, তাহলে সেই মুভমেন্টগুলোকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে কে, সেটা হচ্ছে ইফারেন্ট। আর অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা ইনভলান্টারি, মানে অ্যাকচুয়ালি দেহের মধ্যে দেখা যায় যে বেশ কিছু কাজ নিজে নিজেই হয়, সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। যেমন দেখো আমাদের ব্রিদিং, শ্বাসকার্য নিজে নিজেই চলছে, আমাকে মনে করে কিন্তু নিঃশ্বাস নিতে হয় না। হার্টবিট রেট নিজে নিজেই চলছে, খাবার খাওয়ার পর আর কিন্তু আমাদের কোনো কাজ নেই, দেখো ডাইজেস্টিভ সিস্টেম নিজে থেকেই কাজ করছে। এবার অ্যাকচুয়ালি দেখো যে যখনই এই মানে অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা হয়, এই অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু ব্রেনের কন্ট্রোলে নয়। অটোনমিক নার্ভাস সিস্টেম কি হয়, দেহের বিভিন্ন জায়গায় ব্রেনের মতো অল্প কিছু কিছু করে নিউরন একত্রিত হয়ে তারা ছোট ছোট একটা করে স্ট্রাকচার তৈরি করে, যেগুলোকে বলে গ্যাংলিয়া। এবং সেই গ্যাংলিয়াগুলোই অ্যাকচুয়ালি বিভিন্ন অর্গ্যানের, যারা আর কি অটোনমিক নার্ভাস সিস্টেমের অন্তর্গত, সেই অর্গ্যানগুলোর নিজে থেকে কার্যের যে ছন্দটা বা নিজে থেকে কাজ করার যে রিদিমটা, সেটাকে মেনটেন করে। এবার অটোনমিক নার্ভাস সিস্টেমের দেখো দু রকম টাইপের প্রধান ভাগ হয়, একটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। অ্যাকচুয়ালি কি হয়, দেখবে হঠাৎ করে যখন আমরা ভয় পাই, যখন হঠাৎ করে ভয় পায়, দেখবে আমাদের হার্টবিট রেট বেড়ে যায়, অ্যাকচুয়ালি ব্রিদিং রেট বেড়ে যায়, শ্বাসগতি বেড়ে যায়, তো সেটাকে কন্ট্রোল করা হচ্ছে সিম্প্যাথেটিক। কিন্তু তারপরেই যখন আবার আপনার স্বাভাবিক অবস্থায় আসি, যখন সেই ভয়ের ব্যাপারটা কেটে যায়, তখন দেখা যায় আবার হার্টবিট রেটটা নর্মাল অবস্থায় চলে আসে বা ব্রিদিং রেটটা নর্মাল অবস্থায় চলে আসে। তো প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভ, সেটা অ্যাকচুয়ালি কী করে, সেই জিনিসটাকে আবার নর্মাল অবস্থায় আনে। তাহলে অ্যাকচুয়ালি দেখো সিম্প্যাথেটিক যেটা করছে সেটা হচ্ছে যে হার্টবিট রেট বা ব্রিদিং রেটটাকে বাড়াচ্ছে, আর প্যারাসিম্প্যাথেটিক যেটা হচ্ছে সেটাকে আবার নর্মাল অবস্থায় নিয়ে আসছে। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম এই দুটো কাজই করছে। আর দেখা যায় যে অটোনমিক নার্ভাস সিস্টেমের আরেকটা রোল আছে কোথায়, সেটা হচ্ছে এন্টেরিক রিজিয়নে। এন্টেরিক মানে হচ্ছে পরিপাকতন্ত্র। ওই যে আমি বললাম যে দেখো যখন আমরা খাবার খাচ্ছি, নিজে থেকেই খাবারটা পরপর অ্যাকচুয়ালি স্টেপ ওয়াইজ ডাইজেস্ট হচ্ছে, তাহলে সেই জিনিসটাও অ্যাকচুয়ালি অটোনমিক নার্ভাস সিস্টেমের থ্রু দিয়েই কন্ট্রোল হচ্ছে, এবং সেটা দেখো এন্টেরিক বা ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করছে। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি যে নার্ভাস সিস্টেমের যে পার্ট। এর মধ্যে যে বক্সগুলো অ্যাকচুয়ালি দেখো ব্লু কালারে করা আছে, সেইটা গোটাটাই কন্ট্রোল হয় কিন্তু ব্রেন দিয়ে। আর অন্যদিকে দেখা যায় যেগুলো হোয়াইট কালারের করা আছে, মানে এই জিনিসগুলোতে ব্রেনের একটু হলেও কন্ট্রোল আছে। আর অন্যদিকে যেগুলো হোয়াইট পার্ট যেগুলো রয়েছে, সেগুলো মেনলি অ্যাকচুয়ালি এগুলো গোটাটাই কন্ট্রোল করে, যেটা সেটা হচ্ছে গ্যাংলিয়া। যে ছোট ছোট ব্রেনের মতো স্ট্রাকচার গোটা বডির মধ্যেতে ছড়িয়ে থাকে, কিন্তু ব্রেনেতে যেমন প্রচুর সংখ্যায় সেল থাকে বলে আকারটা অনেক বড় হয়, এগুলোর আকারগুলো খুব ছোট ছোট হয়। তো এইগুলোকে অ্যাকচুয়ালি বলে গ্যাংলিয়া। তো এই সমস্ত সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাংশন যেগুলো, সেগুলোকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, যেটা সেটা হচ্ছে গ্যাংলিয়া। নেক্সট আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ নিউরন, অর্থাৎ নিউরনের যে স্ট্রাকচার, সেটা সম্পর্কে আমরা একটু পড়ব। এবার নিউরনের যে স্ট্রাকচার রয়েছে, দেখো নিউরনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা সেল বডি আছে, একটা কোষ দেহ আছে, এবং তার থেকে কিছু এক্সটেনশান আছে, কিছু প্রবর্ধক আছে। এবার এই এক্সটেনশানগুলোর মধ্যে একটা এক্সটেনশান একটু বড় হয়, অনেকটা লম্বা, এইটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে অ্যাক্সন। আর অন্যদিকে ছোট ছোট বেশ কিছু অ্যাকচুয়ালি অংশ রয়েছে, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এই এক্সটেনশানগুলোকে ডেনড্রন। এবার ডেনড্রন আবার দেখা যায় ফার্দার ব্রাঞ্চিংয়ে চলে যায়, সেইগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ডেনড্রাইট। যেমন এই পেছনের ছবিটাতে দেখলেও দেখো এইগুলো ডেনড্রনগুলো, তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেনড্রনের যে ব্রাঞ্চিং যেগুলো, সেগুলো হচ্ছে ডেনড্রাইট। আর ডেনড্রাইট থেকে আবার কিছু কিছু অংশ এরকম বেরোয়, যেগুলোকে বলা হয় ডেনড্রাইটিক স্পাইন, যেগুলো থ্রু দিয়ে আগের কোনো একটা নিউরন থেকে অ্যাকচুয়ালি নার্ভ ইম্পালস গৃহীত হয়। এগুলো আমরা পড়বো দেখো পরে আরও। তো জেনারেলি যেটা হয় যে নার্ভ, যে কোনো নিউরন অ্যাকচুয়ালি নার্ভের যেটা ইউনিট, যে নিউরন একটা যে সেল,
সেই নিউরনের সেল যদি আমরা দেখি তাহলে সেখানে দেখা যায় যে অ্যাকচুয়ালি নার্ভ ইম্পালসটা সবসময় ইউনিডিরেকশনাল হয়, মানে নার্ভ ইম্পালসটা সবসময় দেখা যায় ডেনড্রন দিয়ে এটা ঢোকে, তারপর আসে সেল বডিতে, তারপর এটা অ্যাকশনের থ্রু দিয়ে নেক্সট নিউরনেতে এটা আবার চলে যাবে, আবার সেটার ডেনড্রন দিয়ে রিসিভ হবে, সেটা সেল বডিতে আসবে, দিয়ে সেটা অ্যাকশন দিয়ে সেটা আবার অন্যদিকে চলে যাবে। এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি একটা নিউরন থেকে একটা নিউরনের মধ্যে নার্ভ ইম্পালসগুলো যায়। এবার যখনই নার্ভ ইম্পালসগুলো যায় তাহলে অ্যাকচুয়ালি দেখো যে মানে যে কোনো ইম্পালস রিসিভ বা যে কোনো একটা উদ্দীপনা গ্রহণের অঙ্গ যেটা, সেটা হচ্ছে ডেনড্রন। এবার যেরকম দেখবে আমাদের ক্ষেত্রে হয় যে আমরা যে কোনো জিনিস দেখবে সবার প্রথম কী করি, কানে হয়তো শুনলাম কোনো একটা কথা, কানে হয়তো শুনলাম, তো ঠিক সেরকমই ধরে নিতে পারো যে নিউরনের কান যেটা, সেটা হচ্ছে এই ডেনড্রনগুলো। এগুলো দিয়ে সে আশপাশ থেকে যে বিভিন্ন স্টিমুলেশন বা উদ্দীপনাগুলো আসছে সেগুলোকে সে গ্রহণ করছে। এবার জিনিসগুলো শোনার পর বা দেখার পর দেখবে আমরা কি করি, নিজের মাথা দিয়ে ভাবি, ঠিক সেরকমই যখন ইম্পালসগুলো চারদিক থেকে আসছে সেটা এসে অ্যাকচুয়ালি জমছে কোথায়, সেটা হচ্ছে এই যেটা সেল বডি, সেটা এই সেল বডিটাই ব্রেনের মতো কাজ করে, যে অ্যাকচুয়ালি এই যে ইম্পালসগুলো আসছে এটা রেসপেক্টে কি করা উচিত, যে স্টিমুলেশন নেক্সট নিউরনকে পাঠানো উচিত কি উচিত নয় সেটা ডিসাইড করে যেটা, সেটা হচ্ছে সেল বডি। এবার সেল বডি যদি বোঝে যে হ্যাঁ এটাকে অ্যাকচুয়ালি পাঠানো উচিত, তবেই কিন্তু একমাত্র সে অ্যাকশনের থ্রু দিয়ে এই স্টিমুলেশনটা পাঠায় নেক্সট নিউরনে, এবং যখন পাঠাতে যায় সেটা অ্যাকচুয়ালি অ্যাকশনের থ্রু দিয়ে যায়। এবং এই যাবার রাস্তাতে যেহেতু এই অ্যাকশনটা অনেকটা লম্বা হয়, এই যাবার রাস্তাতে কোনোভাবে যাতে ইম্পালস কোথাও নষ্ট না হয়ে যায় সেই জন্য দেখা যায় ওপরে একটা ফ্যাটের এরকম আস্তরণ তৈরি হয়, যেটাকে বলা হয় মায়েলিন সিদ। এই যে দেখো এই যে নিউরনের মধ্যে অ্যাকশন যেটা রয়েছে তাকে কভার করে দেখো চারপাশের একটা কভারিং রয়েছে, এবং দেখো সেই রোল করে থাকার মতো একটা স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে। তো এটা কি বলছে, অ্যাকচুয়ালি মায়েলিন সিদ, যেটা একটা প্রোটেক্টিভ কভারিং মতো, যেটা অ্যাকচুয়ালি উদ্দীপনা বা স্টিমুলেশন যাতে কোনোভাবে যাবার রাস্তায় এটা নষ্ট না হয় সেই জন্য এটা হেল্প করে। এবার যখনই এটা একদম লাস্ট পার্টে যায় সেখানেতে দেখো যে ওই অ্যাকশনটা গিয়ে কতগুলো ব্রাঞ্চিংয়ে ভাগ হয়ে যাচ্ছে। তো এইগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে এন্ড ব্রাশ, এই লাস্ট পার্টটাকে বলে যেটা এন্ড ব্রাশ। এবং এই এন্ড ব্রাশটা গিয়ে এখানে দেখো অ্যাকচুয়ালি স্টিমুলেশন যেটা রয়েছে সেটা আবার নেক্সট নিউরনেতে দিচ্ছে। এবার এন্ড ব্রাশের এই কাজটা দেখো কিছুটা ফুলে আছে, তো ওই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সাইন্যাপটিক নব, বা যেটাকে বলা হয় প্রান্তস্ফীতি। অ্যাকচুয়ালি কি হয়, একদম এই লাস্ট পার্ট যেটা রয়েছে, এই লাস্ট পার্টেতে উদ্দীপনা আসার পর এইখানেতে দেখা যায় কিছু নিউরো ট্রান্সমিটার থাকে, যেমন অ্যাসিটাইল কোলিন বলে একটা নিউরো ট্রান্সমিটার থাকে। যখনই স্টিমুলেশনটা আসে সেই উদ্দীপনাটা এসে অ্যাকচুয়ালি স্টিমুলেট করে যাকে, সেটা হচ্ছে এই নিউরো ট্রান্সমিটারগুলোকে। এবং যখনই নিউরো ট্রান্সমিটারগুলোকে স্টিমুলেট করছে এই নিউরো ট্রান্সমিটারগুলো বাইরের দিকে বেরিয়ে আসে, এবং নেক্সট যে নিউরন রয়েছে, এই নেক্সট যে নিউরন তার যে ডেনড্রনের যে ব্রাঞ্চ ডেনড্রাইট, সেখানেতে কিছু দেখা যায় যে ওই রকম নিউরো ট্রান্সমিটারের কিছু রিসেপ্টার থাকে বা গ্রাহক অঙ্গ থাকে। যখনই এখান থেকে ওই অ্যাসিটাইল কোলিন নিউরো ট্রান্সমিটারগুলো সিক্রিট হয়, সেগুলো পরের এখানেতে এসে যেই বাইন্ড করে সঙ্গে সঙ্গে দেখা যায় অ্যাকচুয়ালি স্টিমুলেশনটা নেক্সট নিউরনটাতে শিফট হয়ে যায়, এবং এই নিউরনটা তখন আবার উদ্দীপিত হওয়ার পর, স্টিমুলেটেড হওয়ার পর সে আবার নার্ভ ইম্পালসটাকে ক্যারি করে হয়তো পরের নিউরনটাতে নিয়ে যায়, সে আবার তার পরের নিউরনটা। তো এইভাবেই অ্যাকচুয়ালি স্টিমুলেশনটা যাতায়াত করে। এবার সবার প্রথম এর তাহলে দেখো তিনটে স্ট্রাকচার রয়েছে, যে নিউরন তিনটে পার্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে সেল বডি, সেকেন্ড হচ্ছে অ্যাকশন, আর থার্ড হচ্ছে ডেনড্রন। ঠিক আছে, তাহলে এই তিনটে পার্ট নিয়ে তৈরি। এবার এক একটা করে পার্টকে নিয়ে আমরা পড়ব। সবার প্রথম যেটা আসছে সেল বডি বা সাইটন, মানে যেটা অ্যাকচুয়ালি নিউরনের প্রথম পার্ট, সেল বডি বা সাইটন। এবার নিউরনের যে সেল বডি বা সাইটন যেটা রয়েছে, এটা একটা আদর্শ কোষে যেরকম গঠন থাকা উচিত সব স্ট্রাকচারই কিন্তু এতে থাকে। এবার অ্যাকচুয়ালি সবার প্রথম এর বাইরেতে একটা সেল মেমব্রেন আছে। এবার সেল মেমব্রেন, নিউরনের সেল মেমব্রেনের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় নিউরিলেমা। অন্যদিকে সাইটোপ্লাজম আছে, এবং এটাকেও বলা হয় নিউরিপ্লাজম, নিউরনের সাইটোপ্লাজম যেটা রয়েছে। এছাড়াও রয়েছে যেটা নিজেল গ্র্যানিউস। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে নিজেল গ্র্যানিউস হচ্ছে একমাত্র মানে
বা নিউরন ছাড়া আর কোথাও কিন্তু পাওয়া যায় না। নিজেল গ্র্যানিউলস কিছুই নয়, সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছোট ছোট পার্ট। যেটা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা করে জেনারেলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম পাউচের মতো হয়। তো এবং এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস করে। এবার দেখবে যে ওই যে নিউরো ট্রান্সমিটার, যেটা একটু আগেই বললাম যে নিউরো ট্রান্সমিটার যেগুলো সিক্রেট হয়, যেমন অ্যাসিটাইল কোলিন একটা নিউরো ট্রান্সমিটার যেটা নেক্সট নিউরনকে স্টিমুলেট করবে। দেখো ওই নিউরো ট্রান্সমিটারগুলো তো সবসময়ই দরকার লাগে অল্প করে, তার মানে প্রচুর নিউরো ট্রান্সমিটার অ্যাকচুয়ালি তৈরি হতে হয়, মানে অ্যাসিটাইল কোলিন প্রচুর পরিমাণে তৈরি হতে হয়। তাহলে ওই কেমিক্যালগুলো তৈরি করার জন্য যে এনজাইম, সেই এনজাইমগুলো সব তৈরি হবে কোথায়? সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যাতে আরও বেশি পরিমাণে থাকতে পারে সেই জন্যই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো ছোটো ছোটো টুকরোতে ভেঙে যায়। আর যখনই অ্যাকচুয়ালি ওই ছোটো ছোটো টুকরোতে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো ভেঙে যায় তখনই সেই জিনিসগুলোরই অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়, যেটা সেটা হচ্ছে নিজেল গ্র্যানিউল এবং নিজেল দানা। এবং নিজেল গ্র্যানিউল যেটা করে, নিজেল গ্র্যানিউলের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, যে প্রোটিনগুলো অ্যাকচুয়ালি অ্যাসিটাইল কোলিন তৈরি করতে কাজে লাগবে। বেশ, এরপর হচ্ছে নিউরোফাইব্রিল, যে অ্যাকচুয়ালি সেল বডি যেটা রয়েছে সেল বডির মধ্যে দিয়ে প্রচুর নিউরোফাইব্রিল মানে সরু সরু সুতোর মতো কিছু স্ট্রাকচার থাকে। এই যে দেখাচ্ছে এইগুলো হচ্ছে নিউরোফাইব্রিল। এই নিউরোফাইব্রিলগুলো তৈরি হয় যেটা, সেটা একদম ডেনড্রন থেকে, এবং ডেনড্রন থেকে শুরু হয়ে এটা সেল বডির মধ্যে দিয়ে ওটা অ্যাকচুয়ালি গিয়ে যাবে যে রাস্তা দিয়ে, সেটা হচ্ছে অ্যাকশনের মধ্যে, এবং শেষ হবে একদম পুরোপুরি যেখানেতে ওই এন্ড ব্রাশটা তৈরি হচ্ছে সেইখানেতে। তার মানে এখানে ধরে নিতে পারো যে এই যে মাইক্রোটিউবিউল যেগুলো, এগুলো স্টিমুলেশান বা উদ্দীপনা সেটা যাওয়ার রাস্তা, মানে ওর মাধ্যমেই স্টিমুলেশান যেটা সেটা যায়। তো ওটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে নিউরোফাইব্রিল। অন্যদিকে দেখো যেটা রয়েছে একদম সেন্টারেতে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই মাঝেতে যেটা রয়েছে খুব সুগঠিত নিউক্লিয়াস থাকে, গলগি বডিস থাকে, কারণ অ্যাকচুয়ালি প্রোটিন যেটা তৈরি হয় সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু প্রোটিন সক্রিয় বা অ্যাক্টিভেট হয় যেটা, সেটা হচ্ছে গলগি বডিস। সেই জন্য গলগি বডিস প্রচুর পরিমাণে থাকে এদের মধ্যে। অন্যদিকে মাইটোকন্ড্রিয়া, যেহেতু প্রচুর শক্তির প্রয়োজন হয়, কাজ করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, সেই জন্য মাইটোকন্ড্রিয়া প্রচুর থাকে। এবং সেন্ট্রোজোম, আগে মনে করা হতো যে যেহেতু নিউরন অ্যাকচুয়ালি সেল ডিভিশনে যায় না, সেই জন্য কী হয় ওদের সেন্ট্রোজোম বোধহয় থাকে না, কিন্তু পরে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর অ্যাকচুয়ালি জানা গেছে যে ওদের সেন্ট্রোজোম থাকে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের খুব কাছেতে থাকে এবং নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আকৃতিতে সাধারণ কোষের সেন্ট্রোজোমের তুলনায় অনেক ছোট হয়। তো এইটাই হচ্ছে সেল বডি যেটা রয়েছে তার স্ট্রাকচারগুলো। অন্যদিকে দেখো সেলুলার এক্সটেনশন, মানে সেলের যে প্রবর্ধক যেগুলো রয়েছে, কোষ থেকে যে প্রবর্ধিত যে অংশগুলো রয়েছে সেগুলো দেখো দুরকম হয়, একটা হচ্ছে অ্যাকশন আর দেখো ডেনড্রন। অ্যাকশন জেনারেলি সংখ্যায় একটাই থাকে, আর ডেনড্রনের সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়। এবার সবার প্রথম পড়ছে যেটা, সেটা হচ্ছে অ্যাকশন। এবার দেখবে যে ডেনড্রন যেগুলো তৈরি হয়েছে সেগুলো চারপাশ থেকে দেখবে প্রত্যেকটা ডেনড্রন থেকেই বেশ কয়েকটা করে করে অ্যাকচুয়ালি ওই মাইক্রোফিলামেন্ট বা মাইক্রোটিউবিউল যেগুলোকে বলা হচ্ছিল, সেই মাইক্রোটিউবিউলগুলো তৈরি হয়, এবং সেই মাইক্রোটিউবিউলগুলো তৈরি হয়ে সব এসে এই পথটাতে আসছে, এবং দেখো গোটা জায়গাটা দিয়ে এই যে এইগুলো হচ্ছে নিউরোফাইব্রিল, এইগুলোই মাইক্রোটিউবিউল, এগুলো অ্যাকশনের মধ্যে দিয়ে একসাথে আসে। তাহলে ঠিক যেখানটাতে দেখো অ্যাকশনটা অরিজিন করছে সেই জায়গাটাতে দেখা যায় যে চারপাশ থেকে মাইক্রোটিউবিউলগুলো আসার জন্য দেখো এইখানটা একটা ব্রাশের মতো দেখতে লাগে, যে চারপাশ থেকে এসে দেখো যে এসে ওটা একটা ব্রাশের মতো বা অনেক সময় বলা হয় ঝাঁটার মতো দেখতে লাগে, যে চারপাশ থেকে দেখো এই জিনিসগুলো এসেছে, মানে মাইক্রোটিউবিউলগুলো এসে এক জায়গায় এখানে ইউনাইটেড হচ্ছে। ওই পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে অ্যাকশন হিলক, বা অনেক ক্ষেত্রে ওটাকে বলা হয় অ্যাকশন হিল্ক। অ্যাকচুয়ালি অ্যাকশন হিলক যেটা, এই অ্যাকশন হিলকে যেটা হয় সেটা হচ্ছে চারপাশ থেকে যত স্টিমুলেশন আসে, যত উদ্দীপনা আসে, সেটা এখানে এসে একসঙ্গে যোগ হয়, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্টিমুলেশানগুলোর সামেশান হয়, এবং সামেশান হওয়ার পর অ্যাকচুয়ালি ডিটারমাইন হয় যে স্টিমুলেশানটাকে কি নেক্সট অ্যাকচুয়ালি স্টেজে তো ওটাকে নিয়ে যাওয়া হবে কি হবে না, মানে এখানেতে সামেশান হওয়ার পরই অ্যাকচুয়ালি সেল বডি ডিসাইড করে যে এটাকে আদৌ নেক্সট নিউরনে পাঠানোর প্রয়োজন আছে কি নেই। তো সেই জন্যই অ্যাকচুয়ালি অ্যাকশন হিলক খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার, এবং সেখানকার কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্টিমুলেশন সামেশান, যে উদ্দীপনাগুলো একত্রীভূত করা।
নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাক্সোলেমা। ঠিক অ্যাক্সনের ভেতরে অ্যাকচুয়ালি যে সাইটোপ্লাজম থাকে এটাকে বলা হয় অ্যাক্সোপ্লাজম, এবং অ্যাক্সোপ্লাজমকে কভার করে একটা পাতলা মেমব্রেন থাকে, যে মেমব্রেনের ওপরই অ্যাকচুয়ালি এই মায়োলিন সিদ যেটা, সেই মায়োলিন সিদটা অ্যাকচুয়ালি থাকে। আর একটু আগেই আমরা পড়লাম যে দেখবে নিউরনের ওপর দিয়ে নিউরিলেমা স্ট্রাকচারটা থাকে। নিউরিলেমা স্ট্রাকচারটা এখানে তো সেল বডির ওপর দিয়েই আছে, কিন্তু যখন এই অ্যাকশানের এখানে আসে তখন দেখা যায় যে এইটা অ্যাকচুয়ালি একদম এই মায়োলিন সিদ যেটা রয়েছে তার বাইরে দিয়ে আস্তরণ হিসেবে এটা থাকে। মানে অ্যাকচুয়ালি সেল বডির কভারিংটা কিন্তু থাকছে যেটা, সেই সেলের কভারিংটা থাকছে একদম মায়োলিন সিদের বাইরে দিয়ে। তো সেই জন্য বাইরে থেকে ভেতরের দিকে যদি ঢুকতে যায় অ্যাকশনের ক্ষেত্রে, সবার প্রথম পাবো যেটা, সেটা হচ্ছে নিউরিলেমা। তারপর যেটা পাচ্ছি দেখো, সেটা হচ্ছে এই মায়োলিন সিদ, এইটা মায়োলিন সিদের এই ফ্যাটের কভারিংগুলো। তারপর যেটা পাবো সেটা হচ্ছে অ্যাক্সোলেমা, অ্যাক্সনের কভারিং। তারপরে এর ভেতরে অ্যাকশনের যে সাইটোপ্লাজম যেটাকে বলা হয় অ্যাক্সোপ্লাজম, এবং অ্যাক্সোপ্লাজমের মধ্যেতে প্রচুর পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউরোফাইব্রিল, যেগুলো উদ্দীপনাগুলো বা স্টিমুলেশনগুলোকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে নিয়ে একদম শেষ অবধি আসছে। তো এটাই হচ্ছে দেখো অ্যাকচুয়ালি অ্যাক্সোলেমা স্ট্রাকচার। অ্যাক্সোলেমার ভেতরে যে সাইটোপ্লাজমটা থাকে এটাকে বলা হয় অ্যাক্সোপ্লাজম, এবং অ্যাক্সোপ্লাজমের মধ্যে প্রচুর পরিমাণে যেমন মাইক্রোটিউবিউল থাকে সেরকম প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, এবং ছোট ছোট অনেক ভেসিকেল থাকে, যে ভেসিকেলগুলো অ্যাকচুয়ালি নিজেল গ্র্যানিউল থেকে যে এনজাইমগুলো তৈরি হয় সেই এনজাইমগুলোকে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট করে আস্তে আস্তে নিয়ে আসে কোথায়, সেটা হচ্ছে অ্যাকশনের একদম লাস্ট পার্টে, এবং ওখানেতেই অ্যাসিটাইল কোলিন যেগুলো সেগুলো তৈরি হয়। এটা হচ্ছে ব্যাপার। এবার মায়োলিন সিদ যেটা রয়েছে, এই মায়োলিন সিদ অ্যাকচুয়ালি দেখো, এই মায়োলিন সিদটা তৈরি করার জন্য একটা সেল এখানে থাকে, যে সেলটার নাম হচ্ছে সোয়ান সেল। সায়েন্টিস্টের নাম অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে। তো এই সোয়ান সেল কী করে, এই যেটা অ্যাকশন রয়েছে অ্যাকশনের ওপরেতে একটা সিদ তৈরি করে, এবং ঠিক যেরকম ব্যান্ডেজ বাঁধা হয়, যে অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে ফ্যাটটাকে সিক্রেট করতে করতে আস্তে আস্তে এর চারদিকে রোটেট করে। রোটেট করার জন্য যেরকম ঠিক দেখবে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়, সেই রকম ক্রেপ ব্যান্ডেজ বাঁধার মতো করে মায়োলিন সিদটা অ্যাকচুয়ালি তৈরি হয়। এবং মায়োলিন সিদের মধ্যে দেখা যায় 80% ফ্যাট আর 20% সেখানে প্রোটিন থাকে, এবং ফ্যাটের পার্সেন্টেজটা অনেক বেশি। এবার মায়োলিন সিদটা কিন্তু সব জায়গায় সমানভাবে তৈরি হয় না। কোনো কোনো জায়গায় দেখা যায় যে একদম খুব বেশি পরিমাণে তৈরি হয়েছে, আর কোনো কোনো জায়গায় থাকে না। তো অ্যাকচুয়ালি মায়োলিন সিদের মাঝে মাঝে যে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি মায়োলিন সিদ অ্যাবসেন্ট, সেই অংশগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে নোডস অফ র্যানভিয়ার। অ্যাকচুয়ালি নোডস অফ র্যানভিয়ার দিয়ে সোডিয়াম পটাশিয়াম আয়নের এক্সচেঞ্জ হয়, এবং এই সোডিয়াম পটাশিয়াম আয়নের এক্সচেঞ্জটাই এক ধরনের স্টিমুলেশন তৈরি করে। মানে অ্যাকচুয়ালি নার্ভ ইম্পালস যেটা আমরা বলি বা স্নায়বিক উদ্দীপনা যেটা আমরা বলছি, সেটা কিন্তু এক ধরনের এরকম সোডিয়াম পটাশিয়াম আয়নের এক্সচেঞ্জের পদ্ধতি, এবং সেটার মাধ্যমেই উদ্দীপনাটা যায়। এবার এর মেকানিজমটা এখন আমাদের দরকার নেই, তো জাস্ট ওই জিনিসটা একটু জেনে রাখা। এবার একদম অ্যাকশনের লাস্ট পার্ট যেটা রয়েছে সেটা এসে দেখা যায় যে একটু আগেই দেবে ছবিতে দেখলে সেটা কতগুলো ব্রাঞ্চিংয়ে ভাগ হয়ে যায়। তো ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে এন্ড ব্রাশ। এবং এই অ্যাকশনের ভেতরে এই যে ফাইব্রিলগুলো যাচ্ছে সরু সরু সুতোর মতো, এগুলোকে বলছে নিউরোফাইব্রিল। আর একটা শব্দ আছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কোল্যাটেরিয়াল। কোল্যাটেরিয়াল জিনিসটা কি? কোল্যাটেরিয়াল জিনিসটা হচ্ছে যে জেনারেলি যে কোনো একটা নিউরনের মধ্যে একটাই কিন্তু অ্যাকশান থাকে, কিন্তু যদি কোনো নিউরনের ক্ষেত্রে একটার থেকে বেশি অ্যাকশান থাকে, এটা খুব রেয়ার দেখা যায়, যদি একটার থেকে বেশি অ্যাকশান থাকে তখন সেই দুটোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে কোল্যাটেরাল। এবার এটা খুব রেয়ার দেখতে পাওয়া যায়, জেনারেলি যে কোনো নিউরনের ক্ষেত্রে একটাই অ্যাকশান থাকে, কিছু কিছু ক্ষেত্রে একটার থেকে বেশি থাকতে পারে। বেশ, এবার দেখো অনেকক্ষণ ধরে নিউরোফাইব্রিলের কথা একটু আগে পড়ছিলাম। তো নিউরোফাইব্রিল যেটা হয়, নিউরোফাইব্রিল হচ্ছে নিউরনের মধ্যেতে অ্যাকচুয়ালি দেখা যায় এরকম ফাইবারের মতো সুতোর মতো স্ট্রাকচার থাকে। তো এই যে ফাইবারের যে স্ট্রাকচারটা সেটা অ্যাকচুয়ালি দেখা যায় টিউবিউলিন বলে একটা প্রোটিন আছে।
এই টিউবিউলিন প্রোটিনটা পর এরকম যুক্ত হয়ে সেটা কি করে একটা স্প্রিংয়ের মতো করে পর পেঁচিয়ে এরকম একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করে। এবং এখানেতে এই টিউবিউলিন যে প্রোটিনটা এটা দু রকম টাইপের হয়, একটা হচ্ছে আলফা টিউবিউলিন, একটা বিটা টিউবিউলিন, এবং অল্টারনেটিভলি আলফা বিটা করে সাজিয়ে এরকম একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করে। দেখো এই যে স্প্রিংয়ের মতো পেঁচিয়ে গেছে চেনটা, তো সেই কারণেই এটা এরকম টাইপের একটা গঠন তৈরি করেছে, এটাকে অ্যাকচুয়ালি বলছে মাইক্রোটিউবিউল। এবার একটু দেখলে ভালো করে বুঝতেই পারছো যে এখানেতে পরপর এরকম টিউবিউলিন প্রোটিনগুলো যোগ হয়ে স্প্রিংটা তৈরি করেছে। এবার কোনোদিনও যদি ওপর থেকে দেখা হয় তাহলে দেখা যায় যে ওপর থেকে এই একটা রিংয়ের মধ্যে এই 1 2 3 4 করে টোটাল দেখো 13টা করে, একটা রিংয়ের মধ্যে 13টা করে টিউবিউলিন প্রোটিন এখানেতে থাকে, এবং সেটা দিয়ে টিউবের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়, এবং টিউবিউলিন প্রোটিনের মাধ্যমেই স্টিমুলেশন বা উদ্দীপনা যেটা সেটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই যে ধরো এই যে স্টিমুলেশন যখন যাচ্ছে আর কি, বা ধরো এই যে যখন ভেসিকেলগুলো তৈরি হয়, ধরো আমি বললাম নিউরোট্রান্সমিটার তৈরি করার জন্য যে এনজাইমগুলো সেগুলো তৈরি হলো, দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে গলগি বডিসে গেল, সেখানে একটা ম্যাচিওর হলো, ম্যাচিওর হওয়ার পর সেটা মাইক্রোটিউবিউলের ওপর দিয়ে আস্তে আস্তে প্রবাহিত হয়ে শেষ প্রান্তে গেল, এবং সেখানে যাওয়ার পর সেখানেতেই দেখো অ্যাসিটাইল কোলিনগুলো তৈরি করলো, এই যে ভেসিকেলের মধ্যে অ্যাসিটাইল কোলিন, এবং যখন দেখা যায় যে আবার নেক্সট নিউরনকে উদ্দীপিত করতে যাবে তখন একটা নিউরনের শেষ প্রান্ত থেকে অ্যাসিটাইল কোলিনগুলো সিক্রেট হয়, এবং সেটা নেক্সট নিউরনকে আবার উদ্দীপিত করে, সেখান থেকে আবার উদ্দীপনাটা চলে যায়। এবার আগের নিউরনটাকে মানে এই ধরনের দুটো নিউরনের যে সংযোগস্থল এইটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে সাইন্যাপস, এবং এখানকার মধ্যে আগের নিউরনটাকে বলা হয় প্রি সাইন্যাপটিক নিউরন, আর পরের নিউরনটাকে অ্যাকচুয়ালি বলে পোস্ট সাইন্যাপটিক নিউরন। আর দুটো নিউরনের মাঝের যে ফাঁকা অংশটা থাকে এইটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট, এই রিজিয়নটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। এবং অ্যাকচুয়ালি সাইন্যাপসিসের যে মানে সাইন্যাপস যেটা রয়েছে এই সাইন্যাপসে একটা থেকে অন্যটাতে স্টিমুলেশন নিয়ে যাওয়ার জন্য কাজ করে যেটা সেটা হচ্ছে এই নিউরো ট্রান্সমিটারগুলো। যেমন একটা নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যেটাই ম্যাক্সিমাম আমাদের দেহেতে ব্যবহৃত হয়। এরপর চলে আসছি যেটা সেটা হচ্ছে ডেনড্রন। অ্যাকচুয়ালি ডেনড্রন যেটা থাকে, ডেনড্রন এবং তার ফার্দার ব্রাঞ্চিংগুলোকে বলা হয় দেখবে ডেনড্রাইট। অ্যাকচুয়ালি ডেনড্রাইট কথাটার অর্থ হচ্ছে যেটা, বা ডেনড্রন কথাটার অর্থ হচ্ছে ট্রি। যেমন গাছের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখবে শাখা থাকে, ঠিক সেরকমই ডেনড্রাইটগুলো গাছের মতো তৈরি হয়। এই যে যেহেতু গাছের মতো করে তৈরি হচ্ছে সেই জন্যই ওটার নাম হয় যেটা সেটা হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট এটা। এবার দেখো এই ডেনড্রন বা ডেনড্রাইট যেটা থাকে সেইগুলোর গায়েতেও ছোট ছোট এরকম দেখো কিছু এক্সটেনশন থাকে, যেগুলো কি অ্যাকচুয়ালি বলা হয় ডেনড্রাইটিক স্পাইন। এবং যে কোনো অ্যাকশানের একদম শেষ প্রান্ত যেটা দেখবে প্রান্ত বুরুষ বা এন্ড ব্রাশ বলে, সেটা এসে এই যে সাইন্যাপটিক নব যেটা দেখো একটু স্ফীত হয়, সেই স্ট্রাকচারটা এসে ঠিক একদম পরের নিউরনের যেটা ডেনড্রাইটিক স্পাইন তার কাছাকাছি চলে আসে, এবং এই দুটোর যে সংযোগস্থল এটাই দেখো আগে একটু বড় করে দেখাচ্ছিলাম, এইটাই হচ্ছে সাইন্যাপস, এটাই হচ্ছে ব্যাপার। এবার অ্যাকচুয়ালি ডেনড্রন দিয়ে স্টিমুলেশনটা আসে, সেটা সেল বডিতে আসে, তারপর সেটা অ্যাকশনের থ্রু দিয়ে লাস্টে আবার চলে যায়। তাহলে এই পাথওয়ে দিয়ে এটা কিন্তু সবসময় যায়। এবার যেহেতু সবসময় দেখো নার্ভ ইম্পালসটা একটা সিঙ্গেল দিকেই যায়, সবসময় একই পথেতে যায়, সেই জন্য দেখবে অ্যাকচুয়ালি নিউরনকে বলা হয় যেটা সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ভাল্ভ। যেমন হার্টের যে ভাল্ভগুলো থাকে তারা যেমন ব্লাড ফ্লোকে সবসময় একদিকে রাখে, সেরকম নিউরনের যে ফাংশন সেটাও দেখো সবসময় ইউনিডিরেকশনাল, একই দিকে হয়, সেই জন্য অ্যাকচুয়ালি নিউরনকে বলা হয় ফিজিওলজিক্যাল ভাল্ভ। ডেনড্রাইটিক স্পাইনের কথা তো এক্ষুনি দেখো বললাম যে ডেনড্রাইটিক স্পাইন, এবং যখনই স্টিমুলেশন এক জায়গা থেকে অন্য জায়গায় উদ্দীপনাগুলো যায় তখন এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখো অ্যাকশান যেটা ছিল, অ্যাকশানের মধ্যে এইগুলো হচ্ছে মায়োলিন সিথ যেগুলো অ্যাকশানগুলোকে কভার করে রেখেছে, এইটা হচ্ছে মায়োলিন সিথগুলো। আর এই মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো কি বলা হয় অ্যাকচুয়ালি নোডস অফ র্যানফিয়ার, যেগুলোই দেখো ওই যে এখানেতে ওই যে প্লাস মাইনাস সিম্বল দিয়েছে, এই জায়গা দিয়ে অ্যাকচুয়ালি সোডিয়াম পটাশিয়াম আয়নের এক্সচেঞ্জ হয়, এবং যেটাই ইম্পালসের ক্ষেত্রে সহায়তা করে। বেশ, এরপর যেটা আমরা আসছি সেটা হচ্ছে দেখো ডেনড্রনের ওপরে বেস করে নিউরনকে একটা ক্লাসিফাই করা হয় যে বিভিন্ন টাইপের নিউরন হয়।
যেমন দেখো প্রথম একটা জিনিস হচ্ছে যে অ্যানাক্সনিক নিউরন। দেখো এই স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারছো যে সেল বডি থেকে যে এক্সটেনশনগুলো তৈরি হয়েছে, এই এক্সটেনশনগুলোর মধ্যে কোনোটারই কিন্তু আকার বড় নয়, সবকটাই সমান আকারের। তার মানে সবকটা কি দেখো ডেনড্রন মনে হচ্ছে, এখানে অ্যাকশন যে স্ট্রাকচারটা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি কি হয়, যখন নিউরন, মানে এটা নর্মালি দেখতে পাওয়া যায় না, এটা দেখতে পাওয়া যায় যখন অ্যাকচুয়ালি কোনো নিউরন ডেভেলপড হতে যায়, তখন সবার প্রথমে এরকম স্ট্রাকচার তৈরি হয়। যেহেতু এখানে দেখো অ্যাকশন বলে আলাদা কোনো জিনিসকে বোঝা যাচ্ছে না, সেই জন্য এই ধরনের নিউরনকে বলা হয় অ্যানাক্সনিক নিউরন। এবার এদের থেকে কোনো একটা পার্ট এক্সটেন্ড হয়ে যাবে, কোনো একটা আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে এবং সেটাই অ্যাকশন হিসেবে তখন সেটা কাজ করবে। অন্যদিকে দেখো ইউনিপোলার নিউরন। ইউনিপোলার নিউরনটা একটু আলাদা টাইপের। ইউনিপোলার নিউরনটা কীরকম টাইপের? ইউনিপোলার নিউরনটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরো এইটা হচ্ছে ডেনড্রন। ডেনড্রন থেকে ইউনিপোলার নিউরনে যেটা হয় সেটা হচ্ছে ডাইরেক্টলি দেখো অ্যাকশনটা তৈরি হয়েছে এবং অ্যাকশনটা এসে লাস্টে গিয়ে আবার দেখো ব্রাঞ্চ তৈরি করেছে। আর সেল বডি যেটা, সেটা দেখো অ্যাকশনের মাঝে একটা জায়গায় সাইডে রয়েছে। তার মানে সেল বডিটাকে কী করেছে, সাইডে সরিয়ে দিয়েছে। এবার যদি আমরা ভাবতে যাই যে কেন এরকম টাইপের হয়েছে, তার কারণটা হচ্ছে যখনই সেল বডিটা মাঝে থাকবে তাহলে স্টিমুলেশনটা আসার পরই সবার প্রথম যেটা হয়, সেল বডি অ্যাকচুয়ালি ডিসাইড করে যে ওই উদ্দীপনাটাকে আদৌ নেক্সট মানে অ্যাকশনের থ্রু দিয়ে ওটাকে নিয়ে যাবে কিনা। এবার দেখো যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেহের জেনারেলি যে নিউরনগুলো থাকে, যেমন দেখবে সামনেতে কোনো একটা গ্লাস ধরো আছে, সেটাকে যখন আমরা ধরতে যাই সবার প্রথম চোখ দিয়ে ওটাকে দেখছি। তাহলে একটা সেন্সারি নিউরন আছে যে অ্যাকচুয়ালি উদ্দীপনাটা চোখ থেকে নিয়ে যাচ্ছে, যেটা সেটা হচ্ছে ব্রেনেতে। ব্রেনের মধ্যেতে আমরা ওটা ভাবি যে ওটা কীভাবে, মানে অ্যাকচুয়ালি কীভাবে ওই গ্লাসটাকে আমরা ধরবো, এবং তারপরে সেই ইনস্ট্রাকশানটা অ্যাকচুয়ালি পাঠানো হয় কোথায়, সেটা হচ্ছে মোটর নিউরনে, এবং মোটর নিউরনের থ্রু দিয়ে ওটা যায় যেটা, সেটা হচ্ছে হাতের মাসেলে, এবং গ্লাসটাকে আমরা ধরি। এবার এখান থেকে অ্যাকচুয়ালি যেটা দেখো চোখ থেকে ব্রেনেতে যেটা নিয়ে আসছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেন্সারি নিউরন। দেখো ব্রেনের যে নিউরনটা আছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইন্টার নিউরন, আর অন্যদিকে দেখবে যেটা অ্যাকচুয়ালি হাতের মাসেলের সাথে কানেক্টেড ওটাকে বলা হয় মোটর নিউরন। এবার সেন্সারি নিউরন যেটা দেখো অ্যাকচুয়ালি সেন্স করছে, যে কোনো জিনিস যেটা আমরা বাইরে থেকে সেন্স করছি সেটা সবসময় ব্রেনেতে ডাইরেক্টলি যাওয়া উচিত, এবং ব্রেন ডিসাইড করবে যে ওই জিনিসটার রেসপেক্টে কাজ করা উচিত কি উচিত নয়। তো সেই জন্য সেন্সারি নিউরনগুলো সবসময় হয় যেটা, সেটা হচ্ছে এই টাইপের ইউনিপোলার নিউরন টাইপের হয়, যাতে সেন্সারি নিউরনগুলো যখনই উদ্দীপনাটা নিয়ে যাচ্ছে যাতে এখানকার সেল বডি কোনো ডিসিশান না নেয়, কারণ এই সেল বডিটাই কী করেছে দেখো সাইড করে দিয়েছে, যাতে যে কোনো স্টিমুলেশন গ্রহণ হওয়ার পর ডাইরেক্টলি ওটা কিন্তু চলে যাবে যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসাইড করবে যে ওটার রেসপেক্টে কী কাজ করা উচিত। এবার সেইটা অনুযায়ী মোটর নিউরন সেটার ইনস্ট্রাকশান অ্যাকচুয়ালি পাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছ থেকে। এবার দেখো সেল বডি তো রাখতে হবে, কারণ সেল বডি, নিউক্লিয়াস, সেল অর্গানিল না থাকলে তো এই কোষটাই নষ্ট হয়ে যাবে। তাহলে সেই জন্য সেল বডিটা আছে, কিন্তু সেটাকে কোথায় রাখা রয়েছে, সাইডে রাখা রয়েছে, যাতে এটা কোনো রকম প্রেফারেন্স না পায় যে ডিসিশান নেওয়া। তাহলে এই ধরনের নিউরনকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ইউনিপোলার নিউরন। কারণ দেখে মনে হচ্ছে দেখো মানে অ্যাকচুয়ালি সেল বডির একটা সাইড থেকেই ব্রাঞ্চ বেরিয়েছে এবং সেখান থেকে এরকম এক্সটেনশনটা তৈরি হয়েছে, তো এটাকে অ্যাকচুয়ালি বলছে ইউনিপোলার। বাইপোলার মনে হচ্ছে যেখানে একটাই ডেনড্রন একটাই অ্যাকশন থাকবে, সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে বাইপোলার নিউরন। এবং এই যে স্ট্রাকচারটা রয়েছে বাইপোলার নিউরন, যেটা বলা হচ্ছে যে একটা ডেনড্রন এবং একটা অ্যাকশন আছে, এটা দেহের মধ্যে দেখা যায় মেনলি অলফ্যাক্টরি নার্ভ, মানে ঘ্রাণ, যেটা আমরা দেখবে স্মেলিংয়ের জন্য হেল্প করে, সেইটা কাজ করে এখানেতে। আর অন্যদিকে মাল্টিপোলার নিউরন যেগুলো নর্মাল নিউরন, যেটা আমরা পড়ি আমাদের দেহের মধ্যে ম্যাক্সিমাম থাকে, এবং মেনলি মোটর নিউরন যেটা থাকে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু যেটা আমরা বলে থাকি দেখবে মাল্টিপোলার নিউরন। আরেকটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে সেন্সারি নিউরন আর মোটর নিউরন দুজনকারই মধ্যে কিন্তু দেখো মায়োলিন সিদ আছে, কিন্তু ইন্টার নিউরন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে নিউরন তাদের কিন্তু মায়োলিন সিদ থাকে না, কারণ অ্যাকচুয়ালি সেন্সারি নিউরন আর মোটর নিউরনগুলো অনেকটা করে লম্বা হয়, কিন্তু সেই জন্য ওদের যাতে ইম্পালস কোনোভাবে নষ্ট না হয় সেই জন্য ওখানেতে কিন্তু মায়োলিন সিদটা থাকে।
কিন্তু ইন্টারনিউরন যে অংশটা থাকে, ইন্টারনিউরনেতে অ্যাকচুয়ালি যেহেতু এদের ইন্টারনিউরনগুলো খুব একটা বড় হয় না, মানে ওদের অ্যাকশানের লেন্থ খুব একটা বেশি হয় না, তো সেই কারণেই দেখা যায় যে এই নিউরনগুলোর মাঝে কিন্তু মায়োলিন সিদ থাকে না। এবার মায়োলিন সিদের যে কালার, সেই কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াইট। এবার যেহেতু ফ্যাট নেচারের, তো সেই কারণে দেখা যায় যে যে নিউরনগুলো বা যে পোর্শনেতে এই মায়োলিন সিদ যুক্ত নিউরনগুলো থাকে, মানে যে অ্যাকচুয়ালি ব্রেনের বলো বা স্পাইনাল কর্ডের বলো, যেই জায়গাগুলোতে এরকম মায়োলিনেটেড নিউরন থাকবে, মানে মায়োলিন এরকম সিদ যুক্ত নিউরনগুলো থাকবে, সেই জায়গাগুলোকে সাদা রঙের দেখতে লাগে। আর যেখানেতে মায়োলিন সিদ থাকবে না, যে নিউরনগুলোতে মায়োলিন সিদ নেই, সেই জায়গাগুলোকে অ্যাকচুয়ালি হোয়াইট কালারের দেখতে লাগে না, সেগুলোকে দেখা যায় অ্যাকচুয়ালি গ্রে কালারের, মানে যেহেতু এখানে মায়োলিন সিদটা সেই পোর্শনটাতে নেই, এইটা হচ্ছে ব্যাপার। এবং এই মায়োলিন সিদ দেখো, তার মানে সেন্সারি নিউরন মোটর নিউরনে আছে, ইন্টার নিউরনের মধ্যে কিন্তু সেটা নেই। বেশ, এরপর যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে সাইন্যাপস, যেটা একটু আগেই দেখো বলছিলাম। তো সাইন্যাপসের কথা যখনই আসে দেখো, সেখানেতে ওই যে একটু আগেই এটাও বলছিলাম যে প্রি সাইন্যাপটিক নিউরন আর পোস্ট সাইন্যাপটিক নিউরন। প্রি সাইন্যাপটিক হচ্ছে আগের নিউরনটা, পোস্ট সাইন্যাপটিক হচ্ছে পরের নিউরনটা। এবং যখনই কোনো স্টিমুলেশান আসে, আগের প্রি সাইন্যাপটিক নিউরন থেকে ওটা আসছে যেটা, সেটা পরের নিউরনে পোস্ট সাইন্যাপটিক নিউরন। এবার যখনই দেখো আগের নিউরন থেকে স্টিমুলেশান আসে, সেখানেতে দেখা যায় যে ক্যালসিয়াম আয়নও এখানে প্রবেশ করে, এবং ক্যালসিয়াম আয়নটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে স্টিমুলেশানকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনার জন্য। এবার এখানেতে দেখবে এই কাজটা করার জন্য মাইটোকন্ড্রিয়াও খুব হেল্প করে। এবার যখনই ক্যালসিয়াম এখানে আসে, দেখা যায় যে এখানে ক্যালমোডিউলিন বলে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা অ্যাক্টিভেটেড হয়, এবং এই ক্যালসিয়াম এর সাথে এই ক্যালমোডিউলিন, এই যে দেখো এই যে স্ট্রাকচারটা দেখাচ্ছে, এরা একসাথে এসে এই ভেসিক্যালগুলোর গায়েতে বাইন্ড করে, এবং ভেসিক্যালগুলোকে ধীরে ধীরে ঠেলে ঠেলে বাইরের দিকে বার করে দেয়, এবং এর ভেতরে যে অ্যাসিটাইল কোলিন যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে, সেগুলো বাইরের দিকে বেরিয়ে চলে আসে। আর এখানেতে কিছু দেখো অ্যাসিটাইল কোলিন রিসেপ্টার আছে, এই রিসেপ্টারগুলোর গায়েতে যখনই এই অ্যাসিটাইল কোলিনগুলো বাইন্ড করে, সঙ্গে সঙ্গে এই রিসেপ্টার যে চ্যানেল যেগুলো রয়েছে, এগুলো খুলে যায়। আর এগুলো খুললেই প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন নেক্সট নিউরনেতে ঢুকে যায়, এবং এটাই অ্যাকচুয়ালি একটা স্টিমুলেশান জেনারেট করে, একটা উদ্দীপনা জেনারেট করে, যেটাই পরের নিউরনটা অর্থাৎ পোস্ট সাইন্যাপটিক নিউরনটাকে অ্যাকচুয়ালি স্টিমুলেট করে, এবং সে দেখা যায় যে আবার উদ্দীপনাটাকে পরবর্তী নিউরনের দিকে নিয়ে চলে যায়। তাহলে দুটো নিউরনের মাঝের যে সংযোগ, সেইটাকেই অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে নার্ভ সাইন্যাপস। এবং এই নার্ভ সাইন্যাপসে একটা নিউরন থেকে অন্য নিউরনেতে ইম্পালসটাকে নিয়ে যেতে যারা হেল্প করে, তাদের নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এবং এই নিউরো ট্রান্সমিটার একটা উদাহরণ যেটা, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যেটা উদ্দীপনাটাকে নিয়ে যায়। বেশ, এবার দেখো এখানে একটা কথা বলা আছে, পিগমেন্টস প্রেজেন্ট ইন নার্ভাস সিস্টেম। জেনারেলি দেখো নার্ভাস সিস্টেমের মধ্যে আলাদা করে কিন্তু কোনো পিগমেন্ট থাকে না। অ্যাকচুয়ালি মায়োলিন সিদের জন্য কিছু কিছু নিউরনকে দেখতে সাদা মতো লাগে, আর মায়োলিন সিদ না থাকলে সেগুলোকে কিছুটা গ্রে কালারের দেখতে লাগে, কিন্তু আলাদা করে কোনো কালার কিছু কিন্তু সাধারণভাবে থাকে না। কিন্তু কিছু কিছু পোর্শনের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কালার দেখতে পাওয়া যায়। যেমন ব্রেনেতে, মেনলি মিড ব্রেনের অ্যাকচুয়ালি একটা পোর্শন আছে আমাদের মস্তিষ্কের, যেটা অ্যাকচুয়ালি সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা যার নাম, যেটা মেলানিন, মানে যে পোর্শনটাতে মেলানিন পাওয়া যায়, এই পোর্শনটাতে অ্যাকচুয়ালি মেলানিন দেখতে পাওয়া যায়। তার মানে ব্রেনের একটা পার্ট, একমাত্র পার্ট বলা যেতে পারে যেখানে মেলানিন পাওয়া যায়, সেটা হচ্ছে মিড ব্রেনের সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা। আর অন্যদিকে দেখা যায় যে গ্যাংলিয়া, একটু আগে যেটা পড়ছিলাম যে ছোট ছোট ব্রেন লাইক স্ট্রাকচার থাকে, তো সেই গ্যাংলিয়ার মধ্যেতে এবং তার সাথে সাথে চোখ, আই যেটাকে আমরা বলি, সেই চোখের মধ্যেতে দেখা যায় কিছু জায়গাতে, যেমন চোখের ক্ষেত্রে দেখো এই যে চারপাশের এই যে পোর্শন যেটা রয়েছে, বা দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে এই পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলা হয় আইরিস। এই আইরিস পোর্শনে, অথবা যেখানে লাইটটা ডাইরেক্টলি ঢুকছে তার উল্টো দিকে, এই জায়গাটাকে দেবে বলা হয় ইয়েলো স্পট, যেটাকে বলা হয় পিতবিন্দু। সেই সমস্ত জায়গায় কিছু লিপোক্রোম থাকে। লিপোক্রোম যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়েলো কালার
কালারের পিগমেন্ট, এবং ইয়েলো কালারের পিগমেন্ট হচ্ছে এটা একটা টাইপের জ্যান্থোফিল, যে জ্যান্থোফিলগুলো পাতার মধ্যে থাকে ইয়েলো কালারের জন্য রেসপন্সিবল। এটাও এক ধরনের জ্যান্থোফিল, যেটা অ্যাকচুয়ালি এক্সেসিভ লাইট অ্যাবজর্পশনের জন্য কাজ করে, যে অতিরিক্ত লাইট সেটা শোষণের জন্য এটা দেখো কাজ করে। এরপরে আরেকটা ধারণা আসছে, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। অ্যাকচুয়ালি নিউরন যেটা হয়, নিউরন দেখবে যেটা করে সেটা হচ্ছে নার্ভ ইম্পালস, যে কোনো স্নায়বিক উদ্দীপনাকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হেল্প করে নিউরন। এবার এই নিউরনের পাশাপাশি কিছু সেল থাকে যেগুলোকে বলা হয় নিউরোগ্লিয়া সেল, যে নিউরোগ্লিয়া সেলগুলো অ্যাকচুয়ালি স্টিমুলেশনকে একদিক থেকে অন্যদিকে নিয়ে যেতে হেল্প করে। যেমন দেখো একটু আগে একটা সেলের নাম পড়েছি আমরা, সেটা হচ্ছে সোয়ান সেল। সোয়ান সেল যেটা করে, সেই সোয়ান সেলের কাজ হচ্ছে যে যেহেতু দেখো নিউরনের অ্যাকশানটা অনেক লম্বা, তাই ওই পথে যাবার সময় যাতে কোনোভাবে কোনো জায়গায় স্নায়বিক উদ্দীপনা নষ্ট না হয়, যে নার্ভ ইম্পালস যাতে কোনোভাবে নষ্ট না হয়, তাহলে সেটাকে সবসময় প্রোটেক্ট করার জন্য নিউরনের চারপাশেতে একটা ফ্যাটের আস্তরণ তৈরি করে রাখে, যেটারই নাম হচ্ছে অ্যাকচুয়ালি দেখো মায়োলিন সিথ। তো সেই রকমই বিভিন্ন রকম কাজ করে, যে কাজগুলো করে তারা ইম্পালস নিয়ে যেতে সহায়তা করে। তো সেই সেলগুলোকেই বলা হয় নিউরোগ্লিয়া সেল, বা শুধু গ্লিয়াল সেলও অনেক সময় বলা হয়। এই নিউরোগ্লিয়া সেলের সংখ্যাটাই কিন্তু বেশি, যে নার্ভাস সিস্টেমে দেখা যায় যে অ্যাকচুয়ালি 10% হচ্ছে নিউরন, আর বাকি 90% হচ্ছে নিউরোগ্লিয়া সেল। এবং নিউরোগ্লিয়া সেলগুলি কিন্তু অ্যাকচুয়ালি নার্ভ সেলগুলোকে সবসময় প্রোটেক্ট করে, তাদেরকে নারিশমেন্ট দেয় এবং নার্ভ ইম্পালস নিয়ে যেতে হেল্প করে। তো আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে যেমন দেখিয়েছে দেখো, এটা হচ্ছে অ্যাকশানটা, এইটা অ্যাকচুয়ালি মায়োলিন সিডের যখন তৈরি করছে তখন সেলটা, এবার যখন তো মানে অ্যাকচুয়ালি দেখো ওই মানে আমাদের যখন সোয়ান সেল এই কাজটা করে, দেখো এটা ওই যে র্যাপ করার মতো, যেমন বলছিলাম পর এটা র্যাপ করে মায়োলিন সিড যেটা সেটা কনস্ট্যান্টলি তৈরি করছে, আর মাঝে মাঝে কোনো জায়গায় ওটা তৈরি করে না, সেটাকেই দেখবে বলা হয় নোড অফ র্যানভিয়ার। এবার টোটাল নিউরোগ্লিয়া সেল দেখা যায় 6 রকমের দেখতে পাওয়া যায়, 6 রকমের নিউরোগ্লিয়া সেল অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই। এবার দেখো সেখানকার মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 4 রকম সেল থাকে, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল সেল। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে 2 রকম থাকে, একটা হচ্ছে স্যাটেলাইট সেল, একটা সোয়ান সেল। এবার এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অ্যাস্ট্রোসাইটের যা কাজ, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের স্যাটেলাইট সেলের সেম কাজ। আবার ঠিক সেরকম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অলিগোডেন্ড্রোসাইটের যা কাজ, ঠিক পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সোয়ান সেল, এইটারই কথা দেখা এতক্ষণ পড়ছিলাম, তার কিন্তু সেম কাজ। আর দেখা যায় যে মাইক্রোগ্লিয়া আর এপেন্ডাইমাল সেলের মতো সেল কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে না। কেন থাকে না সেটাও আমরা পড়ব। এবার দেখো সবার প্রথম আসছি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোসাইট সেল বা স্যাটেলাইট সেল। এরা যেটা করে সেটা হচ্ছে সাপোর্টিভ। অ্যাকচুয়ালি যখনই কোনো একটা নিউরন ধরো রয়েছে, নিউরনকে চারপাশ থেকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করে রাখে যেটা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট বা স্যাটেলাইট সেল। এদের কাজ হচ্ছে কি, দেখো নার্ভ খুব সরু হয়, নিউরন খুব পাতলা হয়, আর তার পাশাপাশি দেখো বোনস আছে, মাসেলস আছে। তাহলে যখনই আমরা হাত বা পায়ের মুভ করছি, তাহলে কিন্তু খুব সহজে এই নিউরন অ্যাকচুয়ালি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু নিউরন ড্যামেজ হয় না, তার কারণ হচ্ছে তার গায়েতে অ্যাস্ট্রোসাইট বা স্যাটেলাইট সেলগুলো অ্যাকচুয়ালি সবসময় একে প্রোটেক্ট করে থাকে এবং কখনো চট করে নিউরনকে কিন্তু ড্যামেজ হতে দেয় না। অন্যদিকে দেখো যে নার্ভ ইম্পালস যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যাতে মাঝখানে কোনোভাবে উদ্দীপনা নষ্ট না হয়, যে স্টিমুলেশন নষ্ট না হয়, সেই জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেতে অলিগোডেন্ড্রোসাইট ওরকম মায়োলিন সিথ তৈরি করে দেয়, মানে ওরকম কোটিং তৈরি করে। আর অ্যাকচুয়ালি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সেটা তৈরি করা হচ্ছে সোয়ান সেল, এবং তারা দেখো এই যে ইনসুলেশন, যে অ্যাকচুয়ালি চারপাশেতে ওটা প্রোটেক্টিভ কভারিং তৈরি করছে এবং মায়োলিন সিথ তৈরি করছে, সেই কাজটা করছে। অন্যদিকে দেখো মাইক্রোগ্লিয়া কি করে, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা জিনিস জানো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন আর স্পাইনাল কর্ড চারদিক থেকে একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, যেটাকে বলা হয় মেনিনজেস। এবং মেনিনজেসের ভেতরেতে একটা লিকুইড থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিএসএফ। এই সিএসএফ যে অংশটাই থাকছে ব্রেন এবং স্পাইনাল কর্ডকে কভার করে, তার চারপাশে যে মেনিনজেস যে পোর্শনটা রয়েছে, এই মেনিনজেসের ভেতরে কখনো কিন্তু ব্লাড ভেসেল ঢোকে না, কখনো কিন্তু রক্ত আসে না।
সবসময় যেটা হয় মেনিনজেসের আউটার সারফেস দিয়ে ব্লাড ভেসেল থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা পুরোটাই থাকে যেটা, সেটা হচ্ছে সিএসএফের মধ্যে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে ভাসমান অবস্থায়। তাহলে যেহেতু সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সাথে দেখো ব্লাডের ডাইরেক্ট কোনো কানেকশান নেই, তাহলে যদি কোনো প্যাথোজেন ব্লাড থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে ঢুকে যায়, তাহলে যেহেতু সেখানে ডাব্লিউবিসি নেই, তাহলে সেই প্যাথোজেনটাকে ডেস্ট্রয় করবে কে? সেই প্যাথোজেনটাকে ডেস্ট্রয় করার জন্য অ্যাকচুয়ালি মাইক্রোগ্লিয়া বলে কিছু সেল সিএসএফের মধ্যে থাকে এবং তারাই প্যাথোজেনকে ডেস্ট্রয় করে। আর ওই যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে চারপাশেতে ওই যে সিএসএফ যেটা তৈরি হয়েছে, সেই সিএসএফটা অ্যাকচুয়ালি কি ব্লাড থেকেই কিন্তু ব্লাড প্লাজমাটা সেপারেট হয়ে সিএসএফটাকে তৈরি করে। তো অ্যাকচুয়ালি ব্লাড প্লাজমা থেকে যে সিএসএফটা তৈরি হয় সেইটাতে হেল্প করে যেটা, সেটা হচ্ছে এপেনডাইমাল সেল। এপেনডাইমাল সেল সবসময় কি করে, সেটা হচ্ছে প্লাজমা থেকে নিউট্রিশনের সাথে প্লাজমাটাকে ব্লাড থেকে আলাদা করে সেটাকে অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পাশেতে সেটাকে প্রবেশ করিয়ে দেয়, সেটাকে ঢুকিয়ে দেয় এবং সেখান থেকেই তৈরি করে যেটা, সেটা হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটাকে বলা হচ্ছে। তো এইগুলোই অ্যাকচুয়ালি দেখো কিছু নিউরোগ্লিয়া সেল যেগুলো অ্যাকচুয়ালি নিউরনকে তার নার্ভ ইম্পালস ঠিকমতো নিয়ে যাওয়ার জন্য হেল্প করছে। বেশ, তাহলে এটা গেল যেটা, সেটা হচ্ছে দেখো নার্ভাস সিস্টেমের একটা জেনারেল আইডিয়া, সাধারণ একটা আইডিয়া যে নার্ভাস সিস্টেমের যে বেসিক যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটা। এবার নার্ভাস সিস্টেমের আর একটা খুব ইম্পর্ট্যান্ট রোল সম্পর্কে পড়বো, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় রিফ্লেক্স অ্যাকশান, যেটাকে আমরা বলে থাকি দেখবে বাংলায় প্রতিবর্ধ ক্রিয়া। রিফ্লেক্স অ্যাকশান বলতে যেটা বোঝানো হয় যে হঠাৎ করে দেখবে যেটা হয় যে হঠাৎ করে পায়ের তলায় কোনো পিন ফুটলে আমরা পাটা তুলে নিই, বা চোখের সামনে কোনো একটা আলো জ্বললে চোখের পাতাটা বন্ধ করে নিই। এই যে জিনিসগুলো, যে নিজের অ্যাকচুয়ালি ইচ্ছার হঠাৎ করে কোনো একটা কাজ যখন আমাদের ঘটে, তখন দেখা যায় যে কোনো কিছু ভাবার আগেই ওই কাজটার রেসপেক্টে একটা কাজ আমরা করে ফেলছি। তো সেই জিনিসটাকেই বলছে যেটা, সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশান বা প্রতিবর্ধ ক্রিয়া। এই রিফ্লেক্স অ্যাকশান যেটা আমরা অ্যাকচুয়ালি করি, বা দেখবে ফুটবল খেলার সময় যেরকম হয় বা ক্রিকেট খেলার সময় যেগুলো হয়, সেগুলো যে সবই কিন্তু রিফ্লেক্স, যে ঠিক যেই সময় বলটা আসছে ঠিক সেই সময় অ্যাকচুয়ালি ব্যাটসম্যান কিন্তু তার ব্যাটটার মুভ করছে। তো এই জিনিসগুলোই গোটাটা কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশান। এবার রিফ্লেক্স অ্যাকশান নিয়ে সবার প্রথম যে বিজ্ঞানী কথা বলেন সেটা হচ্ছে স্টিফেন হ্যালিস। তো স্টিফেন হ্যালিস অ্যাকচুয়ালি দেখেন যে ব্যাঙের ক্ষেত্রে তার ঘাড়ের কাছে তিনি যেটা করেছিলেন যে একটা ব্যাঙ নিয়ে তার ঘাড়ের কাছেতে স্পাইনাল কর্ডের সাথে ব্রেনের সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেন। এবার বিচ্ছিন্ন করে দিয়ে তিনি খেয়াল করেন যে তারপরেও যখন ব্যাঙের পায়ের মাসেলগুলোতে টাচ করা হচ্ছে একটা পিন দিয়ে, তখন দেখা যাচ্ছে মাসেলগুলো কন্ট্র্যাক্ট করছে। তখন তার মাথায় আসে যে ব্রেনের সঙ্গে সংযোগ তো বিচ্ছিন্ন, তাহলে মাসেলে যখন আমি টাচ করছি, স্টিমুলেশান দিচ্ছি, তাহলে মাসেলটা কন্ট্র্যাক্ট করছে, তাহলে দেখো নিশ্চয়ই স্পাইনাল কর্ড নিজেই কিছুটা হলেও মাসেল কন্ট্রাকশানের জন্য রেসপন্সিবল। এবং সেইটা থেকেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি রিফ্লেক্স অ্যাকশান যেটা, সেই রিফ্লেক্স অ্যাকশান জিনিসটা গোটাটাই মেনটেন করে যেটা, সেটা কিন্তু স্পাইনাল কর্ড, সেটা কিন্তু ব্রেন কন্ট্রোল করে না। কারণ ব্রেন অবধি স্টিমুলেশান গিয়ে সেখান থেকে ইনস্ট্রাকশান আস্তে আস্তে কিছু কাজের ক্ষেত্রে অনেক দেরি হয়ে যেতে পারে। সেই জন্য কিছু কাজকে ডাইরেক্টলি শুধুমাত্র স্পাইনাল কর্ডের থ্রু দিয়ে জিনিসটাকে অপারেট করায়। তো ওই জিনিসটা কি বলছে, রিফ্লেক্স অ্যাকশান। আর রিফ্লেক্স আর্ক বলতে বোঝানো হয় যে অ্যাকচুয়ালি প্রতিবর্ত পথ, যে রাস্তাটায় বা যে পাথটা দিয়ে রিফ্লেক্স অ্যাকশানটা কাজ করে। তাহলে রিফ্লেক্স অ্যাকশান কাজ করবে কি করে, ধরো সেখানেতে কোনো একটা, ধরো সামনেতে একটা প্লেট রয়েছে, তো প্লেটটা যখনই তুমি তুলতে যাচ্ছ, তাহলে স্বাভাবিকভাবেই দেখো স্টিমুলেশানটা অ্যাকচুয়ালি হাত থেকে, দেখো এটা যাচ্ছে কোথায়, ধরো আমি সাপোজ বললাম যে তুমি হয়তো কোনো একটা প্লেট বা কিছুতে হাত দিতে যাচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে যে এটা হয়তো কোনো খুব গরম কোনো একটা পাত্র। এবার তুমি যখনই হাত দিলে, তাহলে গরম জিনিসটা, সেটা স্টিমুলেশানটা দেখো অ্যাকচুয়ালি গেল নার্ভ ইম্পালসটা, এবং সেটা গিয়ে দেখো অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডেতে গেল। স্পাইনাল কর্ড থেকে এখানেতে মাসেলে ইনস্ট্রাকশান এলো, মাসেলটা যেই কন্ট্র্যাক্ট করলো, সঙ্গে সঙ্গে তুমি দেখো হাতটা ওখান থেকে সরিয়ে নিলে বা হাতটা তুলে নিলে। তো এই কাজটাই, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিফ্লেক্স আর্ক, যে রিফ্লেক্স অ্যাকশানের পাথওয়ে যেটা দিয়ে রিফ্লেক্স অ্যাকশানটা কাজ করলো।
এবং রিফ্লেক্স অ্যাকশন নিয়ে আরেকজন সায়েন্টিস্টের পরীক্ষা খুব বিখ্যাত, সেটা হচ্ছে প্যাভলভের পরীক্ষা। অ্যাকচুয়ালি প্যাভলভ একটা এক্সপেরিমেন্ট করে, যে আগেকার দিনে মনে করা হতো যে আমরা যা কিছু রিফ্লেক্স অ্যাকশান যেগুলো আমরা দেখি সেটা কিন্তু একদম সব কিছুই ছোটোবেলা থেকে আমাদের দেহের মধ্যে আছে, এবং যত বয়স বাড়ে তত রিফ্লেক্স অ্যাকশান আস্তে আস্তে তাদের প্রকাশগুলো বাড়তে থাকে। যেমন চোখের মানে সামনেতে জোর আলো পড়লে চোখের পাতাটা বন্ধ করে, এটা একটা ছোটো ছেলের ক্ষেত্রেও হয়, কাউকে শেখাতে হয় না। আবার দেখো পায়ের তলায় পেন ফুটলে পাটা তুলে নেয়, এটা ছোটো ছেলের ক্ষেত্রেও হয়। তাহলে এবং এটা শেখাতে হয় না, এগুলো সব কিছুই কিন্তু দেখো অ্যাকচুয়ালি ইনবর্ন। তো আগে একটা সময় মনে করা হতো যে সব কিছুই ইনবর্ন হয়, অ্যাকোয়ার্ড রিফ্লেক্স অ্যাকশান বলে কিছু হয় না, মানে কোনো কিছু আমরা অর্জন করতে পারি না। কিন্তু প্যাভলভ সবার প্রথম একটা এক্সপেরিমেন্ট করে, সেটা হচ্ছে কুকুর নিয়ে, এবং সেটা দিয়ে তিনি প্রমাণ করেন যে না, সত্যি করেই অ্যাকচুয়ালি কিছু রিফ্লেক্স আছে যেগুলোকে আমরা অর্জন করি। তো জন্ম থেকে যে রিফ্লেক্স অ্যাকশানগুলোকে আমরা পাই, মানে যেগুলো জন্ম থেকেই পাচ্ছি, সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে আনকন্ডিশনড রিফ্লেক্স অ্যাকশান। আর যেগুলোকে আমরা অর্জন করি সেগুলোকে বলা হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশনড রিফ্লেক্স অ্যাকশান। এবার কন্ডিশনড রিফ্লেক্স অ্যাকশান যেগুলো রয়েছে সেইটা সবার প্রথম প্যাভলভই দেখায়। কিভাবে তিনি এক্সপেরিমেন্টটা করেন, তিনি একটা কুকুর নিয়ে দেখেন যে তার সামনে যখন খাবার রাখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তার লালাক্ষরণ হচ্ছে, আর যখন দেখা যাচ্ছে যে ওর সামনেতে কোনো একটা বেল বাজানো হচ্ছে তখন দেখা যাচ্ছে বেলের আওয়াজে ও অ্যালার্ট হচ্ছে। যেমন আমাদের কানের কাছেও দেখবে কোনো আওয়াজ হলে আমরা একটু সজাগ হই যে কিসের আওয়াজ হলো, তো ঠিক সেরকম অ্যাকচুয়ালি তাহলে এক খাবারের রেসপেক্টে ওর যেটা রিফ্লেক্স অ্যাকশান সেটা হচ্ছে ইনবর্ন রিফ্লেক্স সেটা হচ্ছে স্যালিভেশন, লালাক্ষরণ হওয়া। আর অন্যদিকে বেলের রেসপেক্টে ওর যেটা মানে অ্যাকচুয়ালি ইনবর্ন রিফ্লেক্স সেটা হচ্ছে অ্যালার্ট হওয়া। এবার কি এরপর থেকে যেটা করলেন যে যখনই উনি কুকুরটাকে খাবার দিতে যান আর কি, সবার প্রথম বেল বাজাতে শুরু করেন। বেল বাজানোর পর দেখা যায় যে কুকুরটা অ্যালার্ট হয়। এবার বেল বাজানোর পর তাকে খাবারটা দেয়, এবং যখন খাবারটা সে খাচ্ছে তখনও দেখা যায় কিছুটা সময় তাকে বেলটা বাজানো হয়। তাহলে কিছুদিন বাদে এইভাবে অভ্যেস করতে করতে তার দেখো এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে বেলের আওয়াজ শুনলেই সে মোটামুটি আন্দাজ করতে পারে যে বেল বাজানো হচ্ছে, মানে এরপর তাকে কিন্তু খাবার দেয়া হবে। তো কিছুদিন বাদে দেখা যায় এমন সেই কুকুরের ক্ষেত্রে তৈরি হয় যে যখনই বেল বাজানো হচ্ছে তখনই দেখা যাচ্ছে তার লালাক্ষরণ শুরু হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো সাধারণভাবে জন্মগতভাবে তার যেটা রিফ্লেক্স ছিল বা তার যেটা প্রতিবর্ত ছিল সেটা হচ্ছে বেল বাজালে সে অ্যাকচুয়ালি অ্যালার্ট হতো, কিন্তু এখন যেটা হচ্ছে বেল বাজালে সে অ্যালার্টও হচ্ছে, আবার বেল বাজালে তার স্যালিভেশনও হচ্ছে, অর্থাৎ লালাক্ষরণও হচ্ছে। তাহলে বেল বাজালে অ্যালার্ট হওয়া এটা কিন্তু তার জন্মগত আনকন্ডিশনড রিফ্লেক্স অ্যাকশান, কিন্তু বেল বাজালে যে লালাক্ষরণ হওয়া সেইটা কিন্তু সে অ্যাকোয়ার্ড, মানে সে কিন্তু এটা নতুন করে তৈরি হলো, এবং সেটা কিন্তু শুধুমাত্র যে কুকুরের ক্ষেত্রে তৈরি করা হয়েছে তার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এমন নয় যে বেল বাজানো হলেই বাকি সমস্ত কুকুরের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তখনই বোঝা গেল যে অ্যাকচুয়ালি কিছু রিফ্লেক্স হয় যে রিফ্লেক্সগুলো কিন্তু আমরা ধীরে ধীরে অর্জন করি। যেমন দেখবে যে যখন সাইকেল চালাতে শেখা, যখন আমরা সাইকেল চালাতে শিখি প্রথম দেখবে সাইকেল চালানোর সময় হঠাৎ করে সামনে কেউ চলে এলে তুমি আর ঠিকমতো ব্রেক দিয়ে সেখানে দাঁড়াতে পারো না, কিন্তু যত তুমি আস্তে আস্তে ওই ব্যাপারটা এক্সপার্ট হবে তত দেখা যাবে যে হঠাৎ করে সামনে কেউ চলে এলো তুমি কিন্তু ব্রেক কষে সেখানেতে দাঁড়িয়ে যাচ্ছ। তাহলে এটাও একটা রিফ্লেক্স অ্যাকশান যেটা কিন্তু তুমি জন্ম থেকে পাচ্ছ না, যত দিন যাচ্ছে তুমি অর্জন করছো। এবং দেখো ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো আউটডোর গেম সব ক্ষেত্রে দেখো যে এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আনকন্ডিশনড রিফ্লেক্স অ্যাকশান। মানে এগুলো কিন্তু তুমি এগুলো কোনোটাই আনকন্ডিশন নয়, মানে কোনোটাই কিন্তু ইনবর্ন নয়, জন্ম থেকে তুমি শিখে আসছো এমন নয়। প্রত্যেকটাই দেখো ধীরে ধীরে তুমি প্র্যাকটিস করছো এবং প্র্যাকটিস করার পর ধীরে ধীরে তুমি শিখছো। তো সেই জন্য প্রত্যেকটাই হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশনড রিফ্লেক্স অ্যাকশান। তো এখান থেকেই প্যাভলভের এক্সপেরিমেন্ট থেকেই এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে যায়। এবার দেখো ইনবর্ন বা সিম্পল বা আনকন্ডিশন রিফ্লেক্স অ্যাকশান যেগুলো হয় সেগুলো গোটাটাই শুধুমাত্র স্পাইনাল কর্ড কন্ট্রোল করে।
এবং তার কিছু এক্সাম্পল হচ্ছে দেখো ওই যে গরম কোনো জিনিসে হাত পড়লে আমরা হাতটা সরিয়ে নিই, বা কোনো সময় একটা রাবারের হাতুড়ি দিয়ে যদি হাঁটুর এখানটাতে টোকা মারা হয় তাহলে দেখো পাটাকে আমরা এগিয়ে নিই, মানে এই যে জিনিসগুলো। বা ওই যে চোখের সামনেতে আলো পড়লে আমরা চোখের পাতাটা বন্ধ করে দিই, বা চোখের সামনে আলো পড়লে যদি পাতা বন্ধ নাও হয় দেখবে আমাদের এখানে যে এই পিউপিল যেটা দেখবে তারারন্ধ্র যেটা রয়েছে, এই তারারন্ধ্রটা দেখবে ছোট হয়ে যায় যে অত্যধিক আলো পড়লে। তো এগুলো কিন্তু হচ্ছে সবই ইনবর্ন রিফ্লেক্স অ্যাকশান। আর অ্যাকোয়ার্ড রিফ্লেক্স অ্যাকশান যেটা, যেমন দেখবে ওই যে ক্রিকেট খেলা শেখা, সাঁতার শেখা, অ্যাকচুয়ালি দেখবে যে জিমনাস্টিক বা হাঁটতে শেখা, ছুটতে শেখা, এগুলো সবই হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকোয়ার্ড, মানে এগুলো যত সময় যায় আমরা আস্তে আস্তে অর্জন করি। এবার এই রিফ্লেক্স অ্যাকশানের যে পাথ যেটাকে বলা হয় রিফ্লেক্স আর্ক, এইটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডের ক্রস সেকশন, মানে স্পাইনাল কর্ড যেটা রয়েছে তার ক্রস সেকশন। এবার দেখতেই পাচ্ছ এখানেতে একটু হোয়াইট মতো একটা পোর্শন রয়েছে আর একটা গ্রে মতো পোর্শন রয়েছে। বুঝতেই পারছো এই হোয়াইট মতো পোর্শন যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি মায়োলিন শীথগুলোর জন্য রয়েছে, আর এই গ্রে মতো পোর্শন যেটা রয়েছে এখানেতে মায়োলিন শীথগুলো নেই। জেনারেলি এখানে যে নিউরনগুলো থাকে এই নিউরনগুলোর অ্যাকচুয়ালি যেটা হয়, ধরো এটা সেল বডি, এইটা হচ্ছে অ্যাকশন, এই জিনিসটা। এবার দেখো যে এই যে স্ট্রাকচার যেটা রয়েছে, ধরো অ্যাকচুয়ালি যে কোনো নার্ভাস সিস্টেমেতে যখন রিফ্লেক্স আর্ক যেটা বলা হয়, ধরো পায়ের তলাতে এরকম কোনো একটা পিন ফুটেছে, তাহলে সেন্সারি নিউরন ওখান থেকে অ্যাকচুয়ালি ইম্পালসটা নিয়ে আসছে কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেতে দেখো ইন্টার নিউরন বসে আছে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরন রয়েছে, সে ইনস্ট্রাকশন দিচ্ছে পায়ের মাসেলকে যে তাকে কন্ট্র্যাক্ট করতে এবং পাটাকে তুলে নিতে। এই যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কাজ করছে দেখো। তাহলে এখানকার মধ্যে এইটাতে খেয়াল করো এখানে তো মায়োলিন শীথ নেই, সেই জন্যই এটা গ্রে ম্যাটার পোর্শন দেখাচ্ছে, আর এই জায়গাগুলোতে মায়োলিন শীথ আছে, তো সেই কারণেই এগুলো কিন্তু হোয়াইট ম্যাটার, মানে এই জায়গাটা দেখো হোয়াইট কালারের দেখাচ্ছে। তো সেই জন্যই দেখা যায় যে অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড যেটা, স্পাইনাল কর্ডের চারদিকটা হচ্ছে দেখবে হোয়াইট কালারের, আর মাঝে সেন্টারটা যেটা রয়েছে সেইটা অ্যাকচুয়ালি দেখবে হচ্ছে গ্রে ম্যাটার। আর এই যে এই সাইড দিয়ে যেহেতু নিউরনগুলো এরকমভাবে এসছে বলে এটাকে দেখো এইচের মতো একটা শেপ এখানেতে দেখতে লাগে। এবার রিফ্লেক্স আর্ক যেটাকে বলা হয়, রিফ্লেক্স অ্যাকশান আসার যে রাস্তা রয়েছে, তাহলে এটা আসে যখন দেখো শুরু হয় কোথায়, রিসেপ্টার অর্গ্যান থেকে। তাহলে ফার্স্ট আসছে রিসেপ্টার, সেখান থেকে যে নিউরনটা তৈরি হয়ে স্টিমুলেশনটা নিয়ে আসছে এটাকে বলছে সেন্সারি নিউরন। এরপরে যেটা অ্যাকচুয়ালি দেখো স্পাইনাল কর্ডের মধ্যেতে রয়েছে সেটা হচ্ছে ইন্টার নিউরন, ঠিক আছে, বা মানে এর পরেতে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে ইনস্ট্রাকশন যে নিয়ে যায় সেইটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে মোটর নিউরন, এবং মোটর নিউরন যে মাসেলে গিয়ে কাজ করছে সেটা হচ্ছে এফেক্টার। তার মানে অ্যাকচুয়ালি রিফ্লেক্স অ্যাকশানে এই পাঁচটা জিনিস পরপর কাজ করে, রিসেপ্টার, সেন্সারি নিউরন, ইন্টার নিউরন, মোটর নিউরন, এফেক্টার, এই হচ্ছে জিনিস। এরপর চলে আসছি একদম শেষ জিনিস, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের যে ফাংশানটা রয়েছে সেই ফাংশানগুলো। নার্ভাস সিস্টেমের প্রধান কাজ হচ্ছে রেসপন্স, যে বাইরের এনভায়রনমেন্টের রেসপেক্টে রেসপন্ড করা। কোয়ার্ডিনেশান, একাধিক অর্গ্যানের মধ্যে কোয়ার্ডিনেট করা তাদের কাজগুলোকে ঠিকমতো একে অপরের সাথে সাজিয়ে দেয়া। সেন্স, যে কোনো জিনিস বাইরে থেকে সেন্স করা, যে টাচ সেন্সেশন বা অ্যাকচুয়ালি ভিশন, দেখছি আমরা চারপাশের জিনিসকে, বা স্মেল, বা অ্যাকচুয়ালি যে কোনো জিনিসের টেস্ট, সেই সমস্ত সেন্সেশনে হেল্প করছে। রিফ্লেক্স অ্যাকশানে একটা ইম্পর্ট্যান্ট রোল আছে, এন্ডোক্রাইন সিস্টেমকে কন্ট্রোল করে এবং ব্রেন থেকেই এন্ডোক্রাইন সিস্টেম কন্ট্রোল হয়। মাসেল কন্ট্রাকশান, যে আমাদের যে মাসেলের যে কন্ট্রাকশান সেই মাসেল কন্ট্রাকশানকেও এ কিন্তু কন্ট্রোল করছে।